অনেকদিন পর বলিউড একটা ভালো মানের মুভি নিয়ে এসেছে। গত কয়েক বছর ধরে আমরা বলিউডে এমন কোনো মুভি দেখিনি যেটা আমাদের আকৃষ্ট করতে পেরেছে। কিন্তু এই মুভির কাহিনীটা একটু অন্যরকম। মুভির লিড ক্যারেক্টারে থাকছেন সানি দেওল ও মেইন ভিলেন হচ্ছেন রণদীপ হুডা, যিনি ইতিমধ্যে হলিউড মুভিতে অভিনয় করেছেন। তাই চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির প্রথমেই আমরা শ্রীলঙ্কান আর্মিদের দেখতে পাই, যারা স্থানীয় জঙ্গি গোষ্ঠীকে তাড়িয়ে জঙ্গিদের লুট করা ধন সম্পদ খুঁজছে। কিন্তু শ্রীলঙ্কান আর্মি জানতো না যে চারজনকে তারা খোঁড়াখুড়ির কাজে নিয়ে এসেছে তারা ওই জঙ্গি গোষ্ঠীদের চাইতেও ভয়ঙ্কর। মাটি খুঁড়তে খুঁড়তে তারা এক বক্স সোনা দেখতে পায়। তাদের লিডার ঠিক করে তারা এই সোনা আর্মিদের দেবে না, তাই তারা সেই সোনা নিয়ে পালানোর চেষ্টা করলে আর্মিরা তাদের আটকানোর চেষ্টা করে। কিন্তু তারা আর্মিদেরই মেরে পালিয়ে ইন্ডিয়ার আন্ধ্রপ্রদেশ এলাকায় ঢুকে পড়ে। যখন ইন্ডিয়ান পুলিশ তাদের ধরে থানায় নিয়ে যায়, তারা বলে আমরা শ্রীলঙ্কা থেকে এসেছি, সেখানকার আর্মিরা আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে, তাই আশ্রয়ের জন্য আমরা এখানে পালিয়ে এসেছি। পুলিশ অফিসার বলে এভাবে তো আমি তোদের আমার দেশে ঢুকতে দিতে পারি না। তখনই তারা একটি করে সোনার পাত বের করে পুলিশের সামনে রাখে। পুলিশ এত সোনা দেখে তাদের বলে এখানে থাকতে গেলে তোদের নাম ঠিকানা বদলাতে হবে। কিন্তু দলের লিডার বলে আমি আমার নাম বদলাবো না, আমার নাম আমার অনেক পছন্দ। পুলিশ জিজ্ঞাসা করে তোর নাম কি? সে বলে আমার নাম রানাতুঙ্গা। তারপর আমরা কয়েক বছর পরের সিন দেখতে পাই, যেখানে দেশের রাষ্ট্রপতির কাছে একটি চিঠি আসে, যার মধ্যে রাষ্ট্রপতি একটি চিঠি সহ কয়েকটি কাটা আঙুল দেখতে পাই। চিঠিতে একটি বাচ্চা লিখেছিল, আমি যেই হাত দিয়ে লিখছি সেটা হয়তো অনেক ছোট, কিন্তু আমরা যেই সমস্যায় ভুগছি সেটা অনেক বড়। আমাদের আন্ধ্রপ্রদেশের মোটুপল্লী গ্রামে সন্ত্রাসীরা আমাদের উপর অনেক অত্যাচার করে, কিন্তু কেউ তাদের বিরুদ্ধে কথা বলে না। কেউ তাদের বিরুদ্ধে কথা বললে তাকে তারা আর জীবিত রাখে না। তাই আমরা সরাসরি আপনার কাছে চিঠি লিখছি। আপনি যদি 24 ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা না নেন, তাহলে পরের বার আপনি আঙুল নয় আমাদের মাথা পাবেন। রাষ্ট্রপতি এই ঘটনার সমাধানের জন্য সিবিআই অফিসার সত্যমূর্তিকে ডেকে পাঠায় আর তাকে ইমিডিয়েট অ্যাকশন নিতে বলে। রাষ্ট্রপতির কথা মতো সিবিআই অফিসার মোটুপল্লী গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। দেখা যায় মোটুপল্লী গ্রামে একজন কৃষিকাজ করতে করতে কয়েকটি লাশ খুঁজে পায়, কিন্তু একটি লাশেরও মাথা পাওয়া যায় না। যখন একজন লেডি পুলিশ অফিসার এসে গ্রামবাসীদের জিজ্ঞাসা করে এই ঘটনার পিছনে কে আছে, এই নির্মম খুন কে বা কারা করেছে, গ্রামবাসীরা জানলেও ভয়ে চুপ করে থাকে। পুলিশ অফিসারটি বলে এতগুলো লাশের কি কোনো পরিবার নেই? তখন গ্রামের এক পাগল বলে এখানে আপনি কাদের সাথে কথা বলছেন? যারা শুয়ে আছে তারা হচ্ছে মৃত লাশ, আর যারা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে জীবিত লাশ। যারা এখানে মারা গিয়েছে তারা এই মানুষগুলো যেন ভালো থাকে তাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু এদের লাশের পাশে বসে কাঁদার জন্য একটা মানুষও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই সবাই কান্নায় ভেঙে পড়ে আর গিয়ে নিজের আপনজনের মাথাবিহীন লাশ ধরে কাঁদতে থাকে। আবারও পুলিশ অফিসারটি জিজ্ঞাসা করে এই ঘটনা কে ঘটিয়েছে। তখন একটি ছেলে রানাতুঙ্গার নাম নেয়। লেডি অফিসারটি নতুন হওয়ার কারণে রানাতুঙ্গা সম্পর্কে কিছুই জানতো না। যখন সে রানাতুঙ্গাকে অ্যারেস্ট করতে যাচ্ছিল, সিআই অফিসার লেডি অফিসারটিকে বলে তাকে অ্যারেস্ট করতে যাওয়া মানে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে যাওয়া। রাস্তায় সব ছেলে অফিসাররা ভয়ে পালিয়ে যায়। লেডি অফিসার অর্থাৎ বিজয়া লক্ষ্মী বেশি জোর করলে একজন রাস্তার ভিতরে রিজাইন করে পুলিশের চাকরি ছেড়ে দেয়। বিজয় লক্ষ্মী লেডি অফিসারদের নিয়েই রানাতুঙ্গার বাড়ি হাজির হয়। প্রথমে তো লেডি পুলিশরা ঢুকেই সবাইকে মারতে থাকে আর জিজ্ঞাসা করে রানাতুঙ্গা কোথায়। তখন ভিতর থেকে বেরিয়ে আসে রানাতুঙ্গার স্ত্রী ভারতী। সে এসে অফিসারদের ভিতরে নিয়ে যায়। বিজয়া লক্ষ্মী রানাতুঙ্গাকে গালি দিয়ে বলে তোর স্বামী 10 জনের মাথা কেটে হত্যা করেছে, ওকে তো আজ মারতে মারতে থানায় নিয়ে যাব। কিন্তু ভারতী বিজয়া লক্ষ্মীকে মেরে বলে এখানে আসার আগে তোর ভাবা উচিত ছিল যে তোরা সবাই মেয়ে। তারপর ভারতী সব পুলিশ অফিসারদের শরীর থেকে ইউনিফর্ম টেনে খুলে ফেলে। লেডি অফিসাররা দৌড়ে একটি ঘরে আশ্রয় নেয়। ভারতী গিয়ে তাদের বলে এখানে আসার আগে একবারও ভাবলি না কেন সিআই অফিসার তোকে এখানে আসতে নিষেধ করলো? কেন সব ছেলে অফিসারগুলো ভয়ে পালিয়ে গেল? এখন তো আমার স্বামী 10 জনকে মেরেছে, এবারও 1000 জনকে মারতে চলেছে। এই পৃথিবীতে এমন কেউ এখনো জন্ম নেয়নি যে রানাতুঙ্গাকে আটকাবে। তারপরই মুভিতে এন্ট্রি হয় মুভির হিরোর। প্রথমে তো সে নিজেকে জাট বলে পরিচয় দেয়, কিন্তু পরে আমরা তার নাম ও তার ক্যারেক্টার সম্পর্কে আস্তে আস্তে জানতে পারবো। মুভিতে তার ক্যারেক্টারটিকে ইন্টারেস্টিং ভাবে তুলে ধরতে তার পরিচয় গোপন করা হয়েছে। জাট ট্রেনে কোথায় একটি যাচ্ছিল, কিন্তু আন্ধ্রা স্টেশনে এসে তার ট্রেন নষ্ট হয়ে যায়। তার অনেক ক্ষুধা পায়, তাই সে যখন স্টেশনের লোকদের জিজ্ঞাসা করে তারা দূরে একটি বাড়ি দেখিয়ে বলে ওই বাড়িতে খাবার পাওয়া যেতে পারে। তাই সে ওই বাড়িতে গিয়ে খাবার চাইলে এক বৃদ্ধা মহিলা তাকে খাবার দেয়। কিন্তু যখন সে খেতে বসে কয়েকজন ওই বৃদ্ধার দোকানে চাঁদা নিতে আসে, আর তাদেরই একজনের সাথে ধাক্কা লেগে তার খাবার পড়ে যায়। তখন সে ওই লোকদের গিয়ে বলে আমি খাবার খাচ্ছিলাম, আপনার সাথে ধাক্কা লেগে আমার খাবার পড়ে গিয়েছে, আপনার উচিত আমাকে সরি বলা। কিন্তু তারা উল্টো দাদাগিরি দেখায়, তুই আমাদের এলাকায় এসে আমাদেরই সরি বলাবি? বলবা না সরি, যা কি করবি কর। তখনই জাট রেগে গিয়ে সব কটাকে বেদম মারে।
মার খাওয়ার পর তারা বলে, কে তুই, আমাদের এলাকায় এসে আমাদেরই মারছিস? তুই জানিস আমরা কার লোক? আমরা রাম সুব্বারেড্ডির লোক। জাট তখন তাদের মেরে বলে, তাহলে রাম সুব্বারেড্ডি কি সরি বলবে? এই বলে সে রাম সুব্বারেড্ডির কাছে চলে যায়। রাম সুব্বারেড্ডির বাড়িতে তার মেয়েকে দেখতে ছেলে পক্ষ এসে বসেছিল। সে ছেলেকে জিজ্ঞাসা করে, তুমি কি কাজ করো? ছেলেটি বলে, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। রাম সুব্বারেড্ডি বলে, সব কাজ বন্ধ, তুই ঘরে বসে কাজ করবি, কারণ আমার মেয়েকে যে বিয়ে করবে আমার সব সম্পত্তি তার হয়ে যাবে। তুই জানিস এই এলাকায় সবচাইতে ধনীকে আমি, সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিকে আমি। তখনই জাট পিছন থেকে জিজ্ঞাসা করে, এখানে রাম সুব্বারেড্ডিকে? সে বলে, আমি। আর সাথে সাথে জাট এক চড়ে তাকে মাটিতে লুটিয়ে ফেলে আর তাকে সরি বলতে বলে। সে বলে, তুই আমাকে মেরে আমাকেই সরি বলতে বলছিস? তখন জাট তাকে সব ঘটনা খুলে বলে। রাম সুব্বারেড্ডি বলে, তাই বলে তুই আমার এলাকায় এসে আমাকেই মারবি? এই বলে সে তার লোকজনকে জাটকে মারতে বলে, কিন্তু সে একাই সবাইকে মেরে আবারও সরি বলতে বলে। রাম সুব্বারেড্ডি বলে, তুই জানিস আমার পিছনে কে আছে? জাট বলে, কে? সে সোমলু নামের একজনের নাম নাই। জাট এবার রাম সুব্বারেড্ডিকে মেরে সোমলুর কাছে যায় সরি বলাতে। এদিকে সিবিআই অফিসার সাত্যামূর্তি এয়ারপোর্টে পৌঁছিয়ে এতগুলো অফিসার দেখে বলে, বলেছিলাম না শুধু একজন অফিসার হলেই হবে, এত অফিসার আসার কি দরকার ছিল? সেখানে থাকা ইনচার্জ অফিসার বলে, আপনার এই এলাকা সম্পর্কে কোনো ধারণা নেই, এখানে আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে। সিবিআই অফিসার যে মোটুপল্লীতে তদন্তে আসছে এই কথা শুনে মোটুপল্লী এলাকার মন্ত্রী রানা তুঙ্গার স্ত্রীকে কল দেয় আর বলে, যেই কাজ চুপিসারে হওয়ার কথা ছিল সেই খবর দিল্লিতে পৌঁছে গেছে, তাড়াতাড়ি সব প্রমাণ লোপাট করে ফেলো। ভারতী বলে, আপনাকে রানা তুঙ্গা কথা দিয়েছে, আপনি নিশ্চিত থাকতে পারেন। রাম সুব্বারেড্ডি জাটকে একটি ব্যাংকের সামনে নিয়ে আসে। জাট সেখানে কাউকে দেখতে পায় না, কারণ সেদিন ব্যাংক বন্ধ ছিল। যখন সে ফিরে যাচ্ছিল সে ভিতরে কিছুর আওয়াজ শুনতে পায়, আর ছুটির দিনে ব্যাংকে কাজ করা অবৈধ, তাই সে ব্যাংকের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে আর জিজ্ঞাসা করে, এখানে সোমলুকে? তখন একজন বলে, আমি সোমলু, এখানে মারপিটের কাজ শুধু আমার, আর দরজা ভেঙে হিরোর মতো এন্ট্রি নিলি তুই, তোর স্টাইল আমার ভালো লেগেছে, বল তোর কি চাই? যার তাকে সরি বলতে বলে। সে হাসতে থাকে আর জিজ্ঞাসা করে, আমি তোকে কেন সরি বলবো? তখন সে তাকে তার খাবার পড়ে যাওয়ার কাহিনী শোনায় আর বলে, আমি যখন এদের সরি বলতে বললাম এরা তোর নাম নিল, তাই এখন তুই সরি বলবি। সোমলু বলে, ওরা শুধু সোমলুর নাম নিয়েছে, তুই হয়তো এটা জানিস না সোমলু কি জিনিস। তারপর সোমলুর লোকজন জাটের উপর হামলা করে দেয়, কিন্তু সে এক একজনকে মেরে হাওয়ায় উড়াতে থাকে। সানি দেওল এই বয়সে এসে যে ফাইটিং সিন দেখিয়েছে সত্যি এটা অসাধারণ ছিল। সবাইকে মারার পর সে সোমলুকেও মারে আর সরি বলতে বলে। সোমলু তাকে বলে, তুই যে আমাকে মারলি, তুই জানিস আমার ভাইকে? সোমলু তখন রানা তুঙ্গার নাম নেয়। তারপর আমরা সিবিআই অফিসার সাত্যামূর্তিকে মোটুপল্লীর দিকে যেতে দেখি। সে তার সাথে থাকা অফিসারকে জিজ্ঞাসা করে, কে এই রানা তুঙ্গা? সেই অফিসার বলে, 15 বছর আগে কয়েকজন কুলি শ্রীলঙ্কা থেকে পালিয়ে পুলিশকে ঘুষ দিয়ে এখানে আশ্রয় নেয়, এমনকি নকল আইডেন্টিটি তৈরি করে এখানেই থাকতে শুরু করে। একদিন মোটুপল্লী এলাকার গ্রাম প্রধান নারায়ণা তার ভাইকে মারলে সে পরের দিন নারায়ণাকে নৃশংসভাবে খুন করে আর সেখানেই বসে থাকে। সে লাশের সামনে বসে বলে, তুই আমাকে কুলি বলেছিলি, কোনো ব্যাপার না, আমাকে এই গ্রাম থেকে বেরিয়ে যেতে বললি, সেটাও কোনো ব্যাপার না, কিন্তু তুই আমার ভাইয়ের উপর কিভাবে হাত তুললি? যখন সেখানে পুলিশ আসে রানা তুঙ্গা তখনও সেখানেই বসেছিল। পুলিশ এসে তাকে বলে, 2 টাকার কুলি, তোকে দেশে ঢুকতে দিয়েছি আর তুই খুন করে বেড়াচ্ছিস। এই কথা বলার সাথে সাথে রানা তুঙ্গা তার ধর থেকে মাথা আলাদা করে দেয়, এমনকি সে ওই কাটা মাথা নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ায়। আর এখান থেকে শুরু হয় তার সন্ত্রাসের সাম্রাজ্য। আস্তে আস্তে সে তার দলে মোটরসাইকেল ও নেশাদ্রব্যের লোভ দেখিয়ে যুবকদের তার দাস বানিয়ে ফেলে। পরবর্তীতে সে শ্রীলঙ্কা থেকে তার পরিবার ও দোসরদের নিয়ে আসে। এখন আশেপাশের 40টি গ্রামে আমাদের সরকারের নয়, রানা তুঙ্গার হুকুম চলে। সে এমন এক সাম্রাজ্য গড়ে তুলেছে যা কেউ গত 15 বছরে ভেদ করতে পারেনি। তারপরই আমরা দেখি গেট ভেঙে যাটা রানা তুঙ্গার বাড়িতে ঢুকে পড়ে। তাকে যেই মারতে আসে সে তাকেই মারে। তারপর রানা তুঙ্গা বেরিয়ে আসে আর জিজ্ঞাসা করে, কি হয়েছে? যার তাকে বলে, সরি বল। রানা তুঙ্গা বলে, কিন্তু কেন? আবার সে তার খাবারের কাহিনী সহ সব ঘটনা খুলে বলে আর বলে, এবার তুই সরি বলবি না অন্য কারোর নাম নিবি? সব শুনে রানা তুঙ্গা জাটের দিকে এগিয়ে গিয়ে তার ভাই সোমলুকে চড় মারে। সে বলে, এই ছোট্ট একটি বিষয়কে তুই এত দূর নিয়ে এলি? রানা তুঙ্গা বলে, আমার উপরে কেউ নেই, আমিই শেষ। আর সে জাটকে সরিও বলে। রানা তুঙ্গার মুখে সরি শুনে জাট বলে, এবার ভালো লাগছে। তারপর সে যখন রানা তুঙ্গার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল সে হঠাৎ থেমে যায় আর ঘুরে আবারও বাড়ির ভিতর আসে। রানা তুঙ্গা বলে, তুই সরি বলতে বলেছিস, আমি বলেছি, এখন তোর কি চাই? জাট বলে, আমি সকালে যখন খেতে গেলাম সবার হাতে লাঠি ছোটা দেখলাম, রাম সুব্বারেড্ডির বাড়িতে টাকার বস্তা দেখলাম, ব্যাংকে অবৈধ কাগজে সিলমোহর দেখলাম, আর তোর বাড়ির বাইরে পুলিশের গাড়ি আর মেঝেতে পুলিশের সেরা পোশাক। সে একটি পোশাক হাতে নিয়ে পোশাকে মেয়ের নাম দেখতে পায়। সে একে একে অনেকগুলো কাপড় পরে থাকতে দেখে আর সেগুলো অনুসরণ করে একটি ঘরের সামনে এসে দাঁড়ায়।
আর তাদের অবস্থা বুঝতে পেরে জানালা ভেঙে তাদের পোশাক ফেরত দেয় আর রানাতুঙ্গার লোকদের মারতে থাকে। এটা দেখে রানাতুঙ্গা তার বন্দুক নিয়ে আসে। দুজনই একে অপরের মুখোমুখি হয়। রানাতুঙ্গা বলে, তোর সাথে এই মেয়েদের সম্পর্ক কি যে তুই এদের জন্য আমার সাথে দুশ্মনী করছিস? সে বলে, ওরা আমার বোন, যদি একটি সরি শোনার জন্য আমি এত কিছু করতে পারি তাহলে ভাব আমার বোনদের প্রতিশোধ নিতে আমি তোর কি অবস্থা করব। তখনই ভারতে এসে রানাতুঙ্গাকে শ্রীলঙ্কান ভাষায় কোনো কাজের কথা বলে আর রানাতুঙ্গা থেমে যায় আর জাটকে বলে, যা, তোদের যেতে দিলাম, কিন্তু মনে রাখিস আজ সন্ধ্যার আগেই তুই আমার কাছে মৃত্যু ভিক্ষা চাইবি। জাট বলে, সেটা আমি দেখে নেব। তারপর আমরা মোটুপল্লী এলাকার মন্ত্রীকে সেই সিবিআই অফিসারের সাথে কথা বলতে দেখি। সে সিবিআই অফিসারকে ঘুষ দিতে চাইলে সিবিআই অফিসার বলে, আমি 55টা এনকাউন্টার করেছি আর আমি মোটুপল্লী যাচ্ছি। যদি এই ঘটনায় তোর নাম কোনো জায়গায় আসে তাহলে 56 নম্বর এনকাউন্টার তোর হবে। মন্ত্রী রানাতুঙ্গাকে এই খবর জানালে রানাতুঙ্গা অফিসারের গাড়ি উড়িয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় তারা আগেই বিপদ বুঝতে পেরে গাড়ি চেঞ্জ করে নেয় আর সিবিআই অফিসারের কিছুই হয় না। এদিকে যখন জাট মেয়ে পুলিশদের নিয়ে যাচ্ছিল, রানাতুঙ্গার লোকেরা তাদের উপর হামলা করে আর এতে একজন পুলিশ মারা যায়। তখনই রানাতুঙ্গা যাকে কল দেয় আর বলে, তোকে বলেছিলাম এখানে রাস্তা কিলোমিটারে নয়, লাশ দিয়ে গোনা হয়। তুই তোর প্রতিটি পদক্ষেপে একজন করে হারাবি আর সবশেষে আমার পা জড়িয়ে ধরে আমাকে সরি বলবি। যার তখন ওই মেয়ে পুলিশদের কাছে জানতে চাই এখানে এগুলো হচ্ছেটা কি। তখন বিজয়লক্ষ্মী তাকে সকাল থেকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে আর সে বলে, আমরা এমন এক তথ্য জানতে পেরেছি যা জানলে আপনারও মাথা ঘুরে যাবে। এই এলাকার মন্ত্রীকে এক বিজনেসম্যান বলে, পুরো পৃথিবীতে থোরিয়াম নামের একটি মূল্যবান ধাতু 2টি জায়গায় পাওয়া যায়, আর তা হলো অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার আন্ধ্রপ্রদেশের এই 100 কিলোমিটারে। তাই এই বিজনেসম্যান মন্ত্রীকে এই 100 কিলোমিটারে যারা বসবাস করে তাদের কাছ থেকে জমি কিনে নিতে বলে, যেন তারা ইল্লিগাল মাইনিং করে থোরিয়াম পাচার করতে পারে। কিন্তু ওই এলাকার লোকজন জমি বিক্রি করতে রাজি হয় না। তখন ওই মন্ত্রী বিজনেসম্যানকে রানাতুঙ্গার কথা বলে। বিজনেসম্যান রানাতুঙ্গাকে 25,000 কোটি টাকা দেওয়ার কথা বললে সে এই কাজ করতে রাজি হয়ে যায় আর গ্রামবাসীদের দলিলে সাইন করতে বলে। যারা এর প্রতিবাদ করে রানাতুঙ্গা তাদের সেখানেই মেরে ফেলে। একে একে 30টি গ্রামের মানুষ রানাতুঙ্গার ভয়ে গ্রাম ছেড়ে চলে যেতে থাকে। কিন্তু একটি মেয়ে এইসব রেকর্ড করে একটি ভিডিও বানিয়ে অনলাইনে আপলোড করে আর বলে, এখানকার পুলিশ সিস্টেম তাদের কোনো সহায়তা করছে না। যখন মন্ত্রী এই ভিডিও দেখে সে পুলিশ পাঠায়। পুলিশ গিয়ে সবার সামনে মেয়েটির শরীর থেকে সব কাপড় খুলে নেয়। তারপর সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। জাট জিজ্ঞাসা করে, কেউ তার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেনি? একজন বলে, হ্যাঁ, এক গ্রামের মানুষ গিয়ে রানাতুঙ্গা তাদের কাছ থেকে অবৈধভাবে জমি নিয়ে নিচ্ছে এই কারণে আন্দোলন করতে করতে কালেক্টরের কাছে যায়, কিন্তু কালেক্টর উল্টো তাদের উপর কেস দিয়ে মারধর করে যে তারা কালেক্টরের উপর হামলা করেছে। রাতে যখন তাদেরকে পুলিশ ছেড়ে দেয় তারা দেখে গ্রামবাসীরা সবাই চলে যাচ্ছে। তখন ছোট একটি বাচ্চা এসে তাদের বলে, আমি স্কুলে পড়েছিলাম, এক গ্রামে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় একজন প্রেসিডেন্টের কাছে চিঠি লিখে পাঠায়। তারপর প্রেসিডেন্ট নিজে এসে ওই স্কুল খোলার ব্যবস্থা করে। আমরা যদি আমাদের সমস্যার কথা জানিয়ে চিঠি লিখি তাহলে কি প্রেসিডেন্ট আমাদের সাহায্য করবে? তারপর তারা তাদের চিঠিতে রানাতুঙ্গার বিষয়ে জানায় আর বলে, গ্রামের 15,000 মানুষের মধ্যে আর মাত্র 500 জন বেঁচে আছে। যদি আমরা এখানে থাকি তাহলে ওরা আমাদের জমি নিয়ে নিবে। তাই আমরা আপনাকে আমাদের আঙুল কেটে পাঠাচ্ছি। যদি আপনি কোনো জরুরি ব্যবস্থা না নেন তাহলে পরের বার আমাদের মাথা পাঠাবো। আর তারা সেটা প্রেসিডেন্টের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। কিন্তু সেই রাতেই রানাতুঙ্গা তাদের এক একজনের গলা থেকে মাথা আলাদা করে দেয়। বিজয়লক্ষ্মী বলে, আর তাদের খুনের তদন্ত করতেই আমরা রানাতুঙ্গার বাড়ি যাই, কিন্তু রানাতুঙ্গার পাপের অন্ধকারে না জানি ওরা আমাদের উপর কতজন শোষণ চালিয়েছে। যার তাদের বলে, আমি একজন কৃষক, আমি জানি মাটি আমাদের কতটা আপন। আর সে বিজয়লক্ষ্মীকে বলে, তোমাদের প্রতিশোধ আমি নেব, রানাতুঙ্গাকে শেষ করার দায়িত্ব আমার। জাট এবার যাই পুলিশ স্টেশনে কমপ্লেন লেখাতে। সে গিয়ে বলে, আমি খাবার খাচ্ছিলাম, একজন আমার খাবার ফেলে দেয়, আমি তাকে অনেক মারি। সে রাম সুবারের নাম নেয়। আমি যখন তার কাছে যাই সেও সরি বলে না, সে সোমরুর নাম নেয়। আমি তাকেও অনেক মারি। সোমরুকে মারার কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। জাট বলে, সোমরু তখন তার ভাই রানাতুঙ্গার নাম নেয় আর সে সরিও বলে, কিন্তু আমার সেখানে কিছু একটা গোলমেলে লাগছিল, তাই আমি রানাতুঙ্গার সামনেই তার লোকদের মারি। কথা শুনে সিআই অফিসার উঠে আসে আর বলে, তুই কি মজা করছিস? তুই যদি সবাইকে মারিস তাহলে তুই কমপ্লেন দিচ্ছিস কেন? তখনই সে বিজয়লক্ষ্মীকে ডাক দেয়। সিআই অফিসার তাকে দেখে হাসতে থাকে আর বলে, খুব তো জোশের সাথে গিয়েছিলে রানাতুঙ্গাকে অ্যারেস্ট করতে, কি হলো, মান সম্মান কিছু আছে নাকি সব শেষ? বিজয়লক্ষ্মী বলে, একজন কাপুরুষের নারীর মান সম্মান নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। এরই মাঝে পুলিশরা জাটের উপর অতর্কিত হামলা করে। সে কিছু বুঝে ওঠার আগেই তাকে তারা বেঁধে ফেলে আর সোমরুকে কল করে বলে, স্যার, আপনাকে যে মেরেছিল তাকে মেরে আমরা পুলিশ স্টেশনে বেঁধে রেখেছি। সোমরু এসে যাকে মারতে থাকে আর সে অজ্ঞান হয়ে যায়। থানার এক পুলিশ অফিসার জাটকে দেখে দৌড়ে তার বাড়ি যায়
আর বাক্স খুলে একটি ছবি বের করে চমকে যায়। সে থানায় ফোন করে বলে, যাকে আপনারা মারছেন সে কোনো সাধারণ ব্যক্তি নয়, ওনার যেন কিছু না হয়। সোমলু বলে, একে জাগিয়ে তোল, আজ ওকে এমন মৃত্যু দেব থানা থেকে রক্ত ধুতেই 7 দিন লাগবে। তখনই জেলে থাকা এক কয়েদি বলে, ওকে জাগিয়ে বিপদ বাড়িও না, ও জাগলে তোমরা কেউ জীবিত থাকবে না। তারপর সে জাটের অতীতের একটি কাহিনী বলে। আমরা ঢাকা সেন্ট্রাল জেল দেখতে পাই, যেখানে ভয়ঙ্কর এক গ্যাং জেলে বসে রাজ করছিল। তারা এক একজন 8-10টা করে খুন করে জেলে এসেছিল। তারপরই সেখানে এন্ট্রি হয় জাটের। তারা জাটের সাথে খামোখা পাঙ্গা নেয়, আর জাট তাদের এক একটাকে পরপারে পাঠিয়ে দেয়। জেলের ওই কয়েদি বলে, আমি জীবনে মারপিট খুন খারাপি অনেক দেখেছি, কিন্তু সেই দিন এই হিরো যে লাইভ টেলিকাস্ট দেখিয়েছিল, এখনো যদিও বেঁচে থাকে, ওই দিনের রিপিট টেলিকাস্ট 100% এখনই শুরু হয়ে যাবে। সেন্ট্রাল জেলে সবাই ওকে বুলডোজার বলে ডাকতো। সোমলু বলে, ও যদি বুলডোজার হয় তাহলে আমি ব্যাটেল ট্যাঙ্ক। তারপরই জাট জেগে ওঠে আর বলে, সবাই চলে এসেছো, তাহলে শুরু করি। এই বলে সে এক একটাকে মারতে মারতে মেরেই ফেলে আর সবাইকে ঝুলিয়ে দেয়। সিবিআই অফিসার সাতিয়ামূর্তি হেডকোয়ার্টারে রানা তুঙ্গার ছবি পাঠালে তারা বলে তার ছবি একটি ইন্টারন্যাশনাল মাফিয়ার সাথে ম্যাচ হয়, আর তা হলো মুথুবেল কারিকালান। এই নাম শুনে সিবিআই অফিসার চমকে ওঠে। সে তার সম্পর্কে ডিটেইলে জানতে চায়। তারা জানায় সে শ্রীলঙ্কান জাফনা টাইগার ফোর্সের ডিপিউটি কমান্ডার ছিল, কিন্তু তার কিছু কার্যকলাপের জন্য তাকে ফোর্স থেকে সাসপেন্ড করা হয়। তারপর সে নিজের টিম গঠন করে শ্রীলঙ্কান আর্মিদেরই মারতে থাকে। সে খুবই ভয়ানক একজন টেরোরিস্ট। তাই সিবিআই অফিসার আর্মির কমান্ডারের কাছে কল করে আর মোটুপল্লিতে আর্মির ফোর্স পাঠাতে বলে, কিন্তু কমান্ডার জানায় ওই এলাকায় তাদের কোনো সেনা নেই, সেনা পাঠাতে তার 3 ঘন্টা সময়ের প্রয়োজন। সিবিআই অফিসার বলে, এত সময় নেই হাতে, যা করার তাড়াতাড়ি করতে হবে, না হয় প্রত্যেক মিনিটে লাশ পড়বে। কমান্ডার লোকেশন দেখে বলে, আপনি যেখানে আছেন সেখানে আমার এক অফিসার আছে। সাতিয়ামূর্তি বলে, এখানে এক অফিসার কি করবে, এখানে পুরো ব্যাটালিয়ন প্রয়োজন। কমান্ডার বলে, ও একাই এক ব্যাটালিয়নের চাইতেও বেশি ভয়ানক, এখনো মোটুপল্লী এলাকাতেই আছে, আর সে হলো জাট রেজিমেন্টের বেস্ট অফিসার ব্রিগেডিয়ার বলদেব প্রতাপ সিং। তারপর দেখা যায় সেই বিজনেসম্যান রানা তুঙ্গার জন্য টাকা নিয়ে অপেক্ষা করছে, আর রানা তুঙ্গার লোকেরা সব গ্রামবাসীদের তুলে নিয়ে এসেছে। রানা তুঙ্গা এসে যে বাচ্চাটি চিঠি লিখেছিল তার হাতে কলম আর কাগজ দেয়, আর বলে, এদের কিভাবে মারি সেটা তুমি এই কাগজে লিখে তোমার প্রেসিডেন্টের কাছে পাঠাবে। তারপর সে কয়েকজনকে গুলি করে মেরে ফেলে। তারপরেই ব্রিগেডিয়ার বলদেব প্রতাপ সিং হেলিকপ্টারে করে এসে উপর থেকেই সবাইকে মারতে থাকে। সে নিচে এসে রকেট লঞ্চার দিয়ে সবাইকে উড়াতে থাকে, কিন্তু রানা তুঙ্গা সেই বাচ্চাটির মাথায় বন্দুক ধরে জাটকে থামতে বলে। সে বলে, আমি জীবনে যত সাধারণ মানুষ মেরেছি তার চাইতে বেশি আর্মি অফিসার মেরেছি, আর এই দেশ ছেড়ে যাওয়ার আগেও শেষ মৃত্যু এক আর্মি অফিসারেরই হবে। তখন গ্রামবাসীরা জাটের সামনে এসে দাঁড়ায়, আর সে যখন আবার সেই বাচ্চাটির উপর বন্দুক তাক করতে যায়, সে বাচ্চাটিকে খুঁজে পায় না। সামনে তাকাতেই সে দেখে জাট তার সামনে দাঁড়িয়ে আছে। তারপর তারা দুজন দুজনের মুখোমুখি হয়। মার খেয়ে রানা তুঙ্গা বলে, আমার 15 বছরের গড়ে তোলা সাম্রাজ্য তুই 10 ঘন্টায় শেষ করে দিলি, আর আমার ভাইকেও মেরে ফেললি। তারপর গ্রামবাসীরা রানা তুঙ্গাকে মেরে ফেলে, আর তার স্ত্রী ভারতী নিজের মাথায় নিজে গুলি করে আত্মহত্যা করে, আর এই শোকে তার মাও মারা যায়। আর এভাবেই পুরো গ্রাম রানা তুঙ্গার অভিশাপ থেকে মুক্তি পায়। আর এখানেই শেষ হয় জাটের কাহিনী। অনেকদিন পর বলিউডে এরকম অ্যাকশন আর সাসপেন্সে ঘেরা মুভি দেখলাম। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর এমনই মুভির গল্প দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।